সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে এইচএসসি ফার্স্ট পেপার ফিজিক্সের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের একটা টপিক, ভেক্টর বিভাজন আলোচনা করতে যাচ্ছি। ভেক্টর বিভাজন আমরা ক্লাসে মোটামুটি আলোচনা করেছি। ওইখান থেকে আমরা সূত্র জেনেছি যে কীভাবে ভেক্টর বিভাজনের সূত্র দিয়ে ভেক্টরকে বিভাজিত করে একাধিক ভেক্টর নির্ণয় করতে হয়। মনে করো আমরা দেখেছিলাম, আমরা একটু রিভাইজ দিয়ে নিই। মনে করো আমরা দেখেছিলাম, মনে করো এফ একটা ভেক্টর অনুভূমিকের সাথে, এই হচ্ছে আমাদের অনুভূমিক লাইন, এই অনুভূমিকের সাথে এফ একটা ভেক্টর এখানে 30 ডিগ্রি বা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। মনে করো এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর। এফ ভেক্টরটার 3 অক্ষেই মনে করো ভ্যালু আছে। মনে করে এই ভেক্টরটার এক্স অক্ষেও যাচ্ছে, ওয়াই অক্ষেও যাচ্ছে, জেড অক্ষেও যাচ্ছে, একই সাথে এক্স ওয়াই জেড 3টা অক্ষেই যাচ্ছে। তো কোনো একটা ভেক্টর যদি একই সাথে 3টা অক্ষেই ক্রিয়াশীল থাকে, মনে করো আমি যখন কোনো কিছুকে টানবো, মনে করো মনে করো যে বক্সটা, এই বক্সটাকে যখন আমি টানবো, তখন এভাবে যদি আমি টানি, এই মনে করো কলমটার বরাবর যদি একটা সুতা বেঁধে আমি টানি, তাহলে সেটাকে আমি 3টা অক্ষ বরাবরই কিন্তু বল প্রয়োগ করে টানতেছি। একে আমি এক্স অক্ষ বরাবর কিছুটা বল দিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর কিছুটা বল দিচ্ছি, জেড অক্ষ বরাবর একে কিছুটা বল দিচ্ছি। এখন কথা হচ্ছে কেমনে এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবর এটাতে বল দেওয়া হইতেছে। মনে করো এখানে এটা হইতেছে এক্স অক্ষ, এটা হইতেছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হইতেছে মনে করো আমাদের জেড অক্ষ। ঠিক আছে, এক্স ওয়াই জেড। আমরা একটু এভাবে আর কি ব্যাপারটাকে এক্স ওয়াই জেড। ওকে, এই ব্যাপারটা একটু কল্পনা করো, ইমাজিন করো। এখানে 3টা কলম রেখে আমরা এক্স ওয়াই জেড 3টা অক্ষ তৈরি করেছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এক্স অক্ষের সাথে জেড অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90, জেড থেকে ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90, আবার এক্স ও ওয়াই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90। এখন আমি এই বক্সটাকে যদি এরকম একটা সুতা বেঁধে, এই কলমটাকে মনে করো একটা সুতা, এরকম একটা সুতা বেঁধে আমি যদি বক্সটাকে টানি, তাহলে কি ঘটে দেখো তো। আমি যে বলটা দিলাম সেই বলটা একই সাথে এক্স অক্ষেও কাজ করতেছে, ওয়াই অক্ষেও কাজ করতেছে, জেড অক্ষেও কাজ করতেছে। দেখো বলটা এক্সের দিকে, এই যে বলটার দিকে তাকাও, বলটা মনে করো এক্সের দিকে এতটুকু আসছে, আবার নিচে ওয়াইয়ের দিকেও সে এতটুকু আসছে, দেন জেডের দিকে এতটুকু করে উঠছে। বুঝতে পারছি ব্যাপারটা? আরেকবার একটু দেখো। মনে করো কলমটা এক্সের দিকে এতটুকু আসছে, এসে তারপরে কি শুধু জেডের দিকে উঠলেই তাকে পাওয়া যাচ্ছে? দেখো তো কলমটা কি আমরা পেলাম? কলমটা তো এইখানে, আমি তো এই জায়গায় উঠছি, কলমটাকে এখনও পাওয়া যায়নি। এবার ওয়াইয়ের দিকে আবার এতটুকু আসতে হবে, তাইলে কলমটাকে পাওয়া যাবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি যখন এদিকে আসতেছি তখন এক্সের দিকে আসতেছি, এখান থেকে যখন নিচে এদিকে আসতেছি, সার্ফেসের উপর মনে করি আমি সার্ফেসে হাঁটতেছি, মনে করি এটা হচ্ছে আমি সার্ফেসে হাঁটতেছি, তো আমি যখন এই বরাবর আসলাম তখন শুধু আমি এক্স অক্ষে আসলাম। আমি এখান থেকে যদি একটু এদিকে যাই, আমি ওয়াই অক্ষে আসলাম। এবার এখান থেকে কলমটার চূড়ায় পৌঁছানোর জন্য বা বলের শীর্ষতে পৌঁছানোর জন্য এই বরাবর উঠতে হবে, তাইলে আমি জেড অক্ষ বরাবর উঠলাম। তো এরকমভাবে যখন আমি একটা বল প্রয়োগ করব, এরকমভাবে যখন আমি একটা বল প্রয়োগ করব, তখন ওই বলটাকে আমরা বলবো যে সেই বলটা একটা ত্রিমাত্রিক বল। অনেক সময় দ্বিমাত্রিক বলও হইতে পারে, যেমন এই এক্সাম্পলটাতেই মনে করো, এই এক্সাম্পলটাতে মনে করো আমাদের বল ভেক্টরটা দ্বিমাত্রিক হইতে পারতো। এই যে আমাদের বল ভেক্টর যেটা, সেটা দ্বিমাত্রিক হইতে পারতো। এই জায়গায় খেয়াল করো, এখান থেকে আমি যদি বলটা এভাবে দিতাম বক্সের উপর, তাহলে সেটা শুধু এক্সের দিকে আসছে আর জেডের দিকে গেছে, ওয়াইয়ের দিকে কিন্তু যায়নি, তখন সেটা দ্বিমাত্রিক বল। আবার বলটাকে যদি এভাবে দিতাম, সেটা দ্বিমাত্রিক বল। এভাবে দেওয়ার কারণে সেটা ত্রিমাত্রিক হয়েছে। আবার যদি আমি উপরের দিকে তুলতাম, তাহলে সেটা শুধু একমাত্রিক বল, শুধু একটা অক্ষ বরাবর এটাকে আমি তোলার চেষ্টা করতেছি। তো এরকম বল একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক যে কোনো কিছু হতে পারে। ওকে, তো মনে করো আমাদের কাছে একটা বল আছে, আপাতত আর মাত্রা নিয়ে চিন্তা করলাম না, জাস্ট একটা সিম্পল বল চিন্তা করি যে একটা বল ভেক্টর, এই যে কলমটা, এই কলম বরাবর বল ছিল ডায়াগ্রামে, এই কলমটা ছিল আমাদের বল। ঠিক আছে, এবার এই কলম বরাবর যেই বলটা আছে, সেই বলটার আমরা ধরে নিলাম জাস্ট একটা বল। কোন অক্ষ বরাবর কাজ করতেছে, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক না একমাত্রিক, আপাতত আমরা এটা চিন্তা করলাম না। আমরা চিন্তা করলাম আমাদের কাছে একটা বল আছে এফ ভেক্টর। ওকে, এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক যে কোনো দিকেই থাকতে পারে। তো এবার
এই এফ ভেক্টরটা আমাদের ভূমির সাথে থিটা কোণে অবস্থান করতেছিল। এটা হচ্ছে আমাদের ভূমির সাথে যখন থিটা কোণে অবস্থান করতেছিল তখন এফ ভেক্টরের আমরা দুটো উপাংশ বের করতে পারবো। চাইলে আমরা এফ ভেক্টরের একটা অনুভূমিক উপাংশ বের করতে পারবো, একটা উলম্ব উপাংশ বের করতে পারবো। অনুভূমিক উপাংশটাও একটা ভেক্টর, উলম্ব উপাংশটাও একটা ভেক্টর। অনুভূমিক উপাংশটাও একটা ভেক্টর, উলম্ব উপাংশটাও একটা ভেক্টর। এফ ভেক্টরের অনুভূমিক উপাংশ যেটা, সেই উপাংশ ভেক্টরটাকে আমরা বলি এফ এক্স ভেক্টর। যেহেতু এক্স অক্ষের দিকে থাকে অনুভূমিকটা, এই জন্য সেটাকে বলি এফ এক্স। আর উলম্বের দিকে যেই ভেক্টরটা থাকবে সেটাকে আমরা বলবো এফ ওয়াই। ওকে, তাহলে এফ এক্স হচ্ছে একটা ভেক্টর, এফ ওয়াইও হচ্ছে একটা ভেক্টর। এফ ওয়াই কোন দিকে আছে? এফ ওয়াই আছে ওয়াই অক্ষের দিকে। এই জন্য এটাকে বোঝানোর জন্য মানের সাথে একটা জে ক্যাপ দিয়ে দিল, এফ ওয়াই এর মান ইন্টু জে ক্যাপ। ঠিক আছে, এটা বোঝাচ্ছে এফ ওয়াই ভেক্টর। এফ এক্স ভেক্টর কেমনে বুঝবো? এফ এক্স ভেক্টর বোঝার জন্য এফ এক্সের মান সাথে একটা আই ক্যাপ দিয়ে দিই, তাহলে আমরা এফ এক্সের যেই অনুভূমিক ভেক্টর সেটাও পেয়ে যাব। এইভাবে এফ এক্স আর এফ ওয়াই বের করতাম আমরা। এখন এফ এক্স কীভাবে পাওয়া যাবে? এফ এক্স ভেক্টরের যে মান, সেই এফ এক্স কীভাবে পাওয়া যাবে? তোমরা আপাতত মনে হয় এতটুকু জেনে গেছো যে ভেক্টরকে প্রকাশ করা হয় এভাবে লিখে উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে, আর শুধু মানকে প্রকাশ করা হয় শুধু রাশিটাকে লিখে, উপরে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া হয় না। তাহলে এখানে কোনো ভেক্টর সাইন নেই, এটা জাস্ট মান বোঝাচ্ছে। এখানে ভেক্টর সাইন আছে, এটা মান ও ডিরেকশন দুইটাই বোঝাচ্ছে। এটা উপরে ভেক্টর সাইন আছে, তাহলে এটাতে ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। এখানেও সেম, এটার ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। তাহলে এবার এই ম্যাগনিটিউডগুলো কীভাবে বের করতে হবে, মানগুলো কীভাবে বের করতে হবে? এফ ভেক্টরের যে অনুভূমিক ভেক্টরটা বা অনুভূমিক উপাংশটা, সেই এফ এক্স কীভাবে বের করতে হবে? এফ এক্স বের করার জন্য আমরা ক্লাসের সূত্র দেখেছিলাম এফ কস থিটা, আর এফ ওয়াইয়ের জন্য আমরা সূত্র দেখেছিলাম এফ ওয়াই সমান সমান ছিল এফ সাইন থিটা। এই ছিল আমাদের সূত্রগুলো। ক্লিয়ার? এখন এফ তো জাস্ট হচ্ছে একটা ভেক্টর, একটা স্পেসিফিক ভেক্টর, বল টাইপের একটা ভেক্টর। ভেক্টর যে কোনো টাইপের হইতে পারে। এখানে স্পেসিফিক একটা টাইপ নিছি, টাইপটা হচ্ছে ফোর্স, অর্থাৎ বল টাইপের ভেক্টরটা নিয়ে কাজ করছি। এখানে বেগ টাইপের ভেক্টর থাকতে পারতো, এখানে অ্যাক্সিলারেশন বা ত্বরণ টাইপের ভেক্টর থাকতে পারতো, এখানে এখানে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, এখানে টর্ক থাকতে পারতো, অথবা এখানে কণিক বেগ থাকতে পারতো, কণিক ত্বরণ থাকতে পারতো, যে কোনো কিছু থাকতে পারতো, যে কোনো টাইপের ভেক্টর থাকতে পারতো, যে কোনো ভেক্টর রাশি এখানে থাকতে পারতো। আমরা ভেক্টর রাশি হিসেবে যে কোনো একটা স্পেসিফিক টাইপকে এখানে চুজ করছি। বল জাতীয় ভেক্টরের কথা বলতেছি। বল জাতীয় ভেক্টর যে হিসাব যেরকম হবে, অন্যান্য টাইপের ভেক্টরের এই ভেক্টর বিভাজনের হিসাবগুলো একইভাবে হবে। মনে করো তুমি যদি এভাবে চিন্তা করো যে তোমার এই ত্রিমাত্রিক ক্ষেত্রে কোনো একটা বস্তু এদিকে ভি বেগে গতিশীল আছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝো আরও ক্লিয়ার হোক। মনে করো একটা বস্তু ত্রিমাত্রিক ক্ষেত্রে ভি বেগে গতিশীল আছে। ঠিক আছে, ভি বেগে সে সামনে যাচ্ছে। আচ্ছা, দ্বিমাত্রিক ক্ষেত্রে এইভাবে মনে করি এই খাতার উপর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স আর ওয়াই এই দ্বিমাত্রিক অক্ষে একটা বস্তু এরকম ভি বেগে সামনের দিকে যাচ্ছে। প্রথমে এই জায়গায় ছিল, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, এরকম করতে করতে সে ভি বেগে যাচ্ছে। এখন যদি জিজ্ঞেস করা হয় এই লোকটা ভি বেগে যে যাচ্ছে তার ভি এর মান দিয়ে দিলাম তোমাদেরকে, মনে করি ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এই 10 মিটার পার সেকেন্ড বেগে সেই এভাবে যেতে যেতে মনে করো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গেল, বলে দিল যে টাইম সে গেছে মনে করো প্রায় 5 সেকেন্ডের মতো গেছে, টি সমান সমান 5 সেকেন্ডের মতো গেছে, টি ইকুয়ালস 5 সেকেন্ড। ওকে, এক্স অক্ষ মনে করো কী প্রকাশ করতেছে? এক্স অক্ষ প্রকাশ করতেছে, আচ্ছা এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে কিছুই প্রকাশ করতেছে না। এক্স অক্ষ এখানে বেগের জন্য আনা হয়েছে, ওয়াই অক্ষ বেগের জন্য আনা হয়েছে, তো এগুলো বেগেই আছে। তো আমাদের এখানে বলে দিছে ভি 10 মিটার পার সেকেন্ড। লোকটা এখান থেকে প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে এবং সে টোটাল 5 সেকেন্ড যাবত গেছে, লোকটা বা একটা বস্তুটা যে কোনো কিছু। এখন এই বস্তুটা 5 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্স গেল এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু ডিস্টেন্স গেল, এরকম একটা কোশ্চেন এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেনটা কি? এক্স অক্ষ বরাবর 5 সেকেন্ডের সরণ কত? তো লোকটা যদি বা বস্তুটা যদি এদিকে 10 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ড ধরে হাঁটতে থাকে বা যেতে থাকে, তাহলে সে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবে। তো লোকটা যেহেতু সমবেগে চলতেছে, সেহেতু তার বেগের এক্স অক্ষের উপাংশ পাওয়ার জন্য, অর্থাৎ ভি এক্স পাওয়ার জন্য আমাদেরকে ভি কস থিটা সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ভি কস থিটা থেকে এখানে আমাদের থিটার মানটা দেওয়া থাকবে, আমি দেইনি আগে, দিয়ে দিচ্ছি এখন। থিটার মান দেওয়া থাকবে, মনে করো থিটা এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, থিটা যদি 60 ডিগ্রি হয়,
লোকটা কতটুকু গেল, লোকটার এক্স অক্ষে বেগ কত হলো, ভি এক্স কত হলো, ওয়াই অক্ষে বেগ ভি ওয়াই কত হলো। তো ভি এক্স সমান সমান আসবে 10 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এখান থেকে আমরা পাবো 5 মিটার পার সেকেন্ড। তার মানে লোকটা এক্স অক্ষ বরাবর প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে। সে এরকম কোনাকুনি যাচ্ছিল, কোনাকুনি যাওয়া মানে সে একই সাথে এক্সও যাচ্ছে ওয়াইও যাচ্ছে। সে যখন এখানে আসে তখন এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। সে যখন এখানে আসছে তখন এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। সে যখন এখানে আসছে তখন এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু গেছে। ওকে, প্রত্যেকটা জায়গায় তার বেগের মান 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। তো এক্স অক্ষ বরাবর সে 1 সেকেন্ডে গেল 5 মিটার, তাহলে সে 5 সেকেন্ডে তার স্মরণ কত হবে? টি এর ভ্যালু দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে তার স্মরণ কত? তো যেহেতু সমবেগে চলতেছে সেহেতু এক্স অক্ষ বরাবর তার যে স্মরণ, সেই স্মরণ সমান সমান আমরা লিখতে পারি বেগ ইন্টু সময়। বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ইন্টু 5 সেকেন্ড সমান সমান আসবে 25 মিটার। সেমভাবে আমরা যদি ওয়াই অক্ষের তার স্মরণ চাই, সেক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষে অর্থাৎ এই লাইন বরাবর সে কতটুকু গেল। মনে করো, তুমি কল্পনা করে নিতে পারো এটা হচ্ছে একটা রোড, এটা একটা রাস্তা। মনে করো এই হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে, এই হচ্ছে একটা রাস্তা। সে রাস্তা পার হচ্ছে, এরকম কোনাকুনি পার হচ্ছে রাস্তা। কেন পার হচ্ছে সে জানে, সে এরকম কোনাকুনি পার হচ্ছে। তো সে যখন এরকম কোনাকুনি রাস্তা পার হওয়া শুরু করলো, তখন সে রাস্তার এপার বরাবরও কিছুটা দূরত্ব গেল, আবার এই আড়াআড়ি বরাবর কিছুটা দূরত্ব গেল। এই টাইপের এক্সাম্পল আমরা আবার নদী নৌকাতে পাবো। ভেক্টরের রোধীর বা আপেক্ষিক বেগের খুব একটা কমন প্রবলেম, নদী নৌকার সমস্যা, গাণিতিক সমস্যা, সেগুলোতে আমরা দেখবো এটা। তো এখন আপাতত আমরা দেখি লোকটা এই রাস্তার এক্স অক্ষ এইভাবে যাওয়ার কারণে সে এক্স অক্ষ বরাবরও গেল 5 সেকেন্ডে, এক্স অক্ষ বরাবর গেল 25 মিটার। আবার 5 সেকেন্ডে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল? 5 সেকেন্ডে ওয়াই অক্ষ বরাবর গেল ভি ওয়াই সমান সমান ভি সাইন থিটা। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যে বেগ, সেই বেগগুলোকে আমাদের বের করতে হবে ভি সাইন থিটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই 5 মিটার পার সেকেন্ড কি আমরা ভেক্টর পদ্ধতিতে প্রকাশ করতে পারি? এই 5 মিটার পার সেকেন্ডকে আমরা ভেক্টর পদ্ধতিতে এভাবে প্রকাশ করতে পারি, অনুভূমিক ভেক্টর ভি এক্স সমান সমান 5 আই ক্যাপ। ঠিক আছে, এই আই ক্যাপ দিয়ে বোঝাচ্ছে সে এক্স অক্ষ বরাবর আছে, বা তার এই মানটা আছে অনুভূমিক অক্ষ বরাবর। ঠিক আছে, এই যে অনুভূমিক অক্ষ বরাবর, এটাই হচ্ছে ভেক্টরের দিক, আর 5 হচ্ছে ভেক্টরের মান। তো এখানে ভি সাইন থিটা, ভি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম ভি এর ভ্যালু। ভি এর ভ্যালু কত? 10 সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এখানে আসবে 5√3/2, 10 ইন্টু √3/2 সমান সমান 5√3 মিটার পার সেকেন্ড। তাহলে সে 5 সেকেন্ডে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাবে? 5 সেকেন্ডে ওয়াই অক্ষ বরাবর যাবে বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ ইন্টু সময়। তো বেগ হচ্ছে 5√3 ইন্টু সময় হচ্ছে 5, গুণ করে আমরা পাবো 25√3 মিটার। আচ্ছা, ওয়াই তো আনএক্সপেক্টেডলি রেকর্ডিংটা স্টপ হয়ে যাওয়ার কারণে আমরা এই জায়গার পর থেকে আর রেকর্ড করতে পারিনি। এই জায়গার পর থেকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আর রেকর্ড করতে পারিনি। যে এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখিয়েছি, এক্সাম্পলটা রেকর্ড করতে পারিনি। তো আমি তো যেহেতু বলে ফেলছি, লিখেও ফেলছি, সেহেতু তোমাদেরকে এবার একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আমি টের পাইনি, পরে দেখলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল এখানে যে লোকটা যদি ভি বেগে এদিকে গতিশীল থাকে, তাহলে তার ওয়াই অক্ষে 5 সেকেন্ডের স্মরণ কত, এক্স অক্ষে 5 সেকেন্ডের স্মরণ কত। তো এক্স অক্ষে আমরা 5 সেকেন্ডের স্মরণ বের করলাম। প্রথমে এক্স অক্ষে বেগ বের করেছিলাম, এক্স অক্ষে বেগ বের করে সেই এক্স অক্ষের বেগের সাথে সময়টা গুণ করে আমরা তার এক্স অক্ষের স্মরণটা পেয়েছি। এক্স অক্ষের স্মরণের জন্য আমরা এই সূত্রটা কেন ইউজ করলাম? এই সূত্রটা ইউজ করার কারণ হচ্ছে লোকটা যেহেতু সমবেগে গতিশীল ছিল, তাই তার অতিক্রান্ত দূরত্ব সমবেগের সূত্র দিয়ে নির্ণয় করতে হবে। এখন এক্স অক্ষ বরাবর সমবেগে অতিক্রান্ত দূরত্ব সমান এক্স অক্ষে ক্রিয়াশীল বেগ ইন্টু সময়। এক্স অক্ষে ক্রিয়াশীল বেগ ছিল এখানে 5, এক্স অক্ষে ক্রিয়াশীল বেগ ছিল এখানে 5 মিটার পার সেকেন্ড। আমরা এই যে ভি কস থিটা থেকে বের করেছি। আমরা জানি যে কোনো ভেক্টর এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকলে তার মান বের করতে হয় কস থিটা দিয়ে, এবং কোনো ভেক্টর ওয়াই অক্ষে ক্রিয়াশীল থাকলে তার মান বের করতে হয় সাইন থিটা দিয়ে। তো এরকম করে আমরা এক্স অক্ষে ক্রিয়াশীল বেগ বের করেছি 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড ধরে। তাহলে এক্স অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছিল? 5 সেকেন্ড ধরে এক্স অক্ষ বরাবর সে গিয়েছিল, আমরা সমবেগের সূত্র দিয়ে বের করে পেয়েছি 25 মিটার। এখন এই বেগটা এবং এই স্মরণটা, এটাকে যদি আমরা ভেক্টোরিয়াল সিস্টেমে প্রকাশ করতে চাই, তাহলে কীভাবে প্রকাশ করব? এই বেগটাকে ভেক্টোরিয়াল সিস্টেমে প্রকাশ করার জন্য আমরা এভাবে প্রকাশ করব, ভি এক্স সমান সমান 5 আই ক্যাপ। কোনো ভেক্টর রাশি যদি এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকে, তাহলে তার মানকে
বোঝানোর জন্য সে যে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল আছে সেই মানটাকে এক্স অক্ষে ক্রিয়াশীল আছে বোঝানোর জন্য সাথে একটা আই ক্যাপ দিয়ে দিতে হয়। কোনো ভেক্টর যদি ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকে তো সে যে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল আছে সেটা বোঝানোর জন্য তার মানের পাশে একটা জে ক্যাপ দিয়ে দিতে হয়। দেখো ভি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল মান হচ্ছে 5√3। এখন এই 5√3 যদি আমি কোথাও আলাদা করে লিখে রাখি তাহলে কি তুমি বুঝবা যে এইটা কোনো একটা অক্ষে ক্রিয়াশীল আছে? তখন তো বোঝা যাবে না। বোঝার জন্য আমরা একটা জে ক্যাপ যদি ইউজ করি তাহলে বোঝা যাবে যে এই বেগটা এই মানটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল আছে। এখন এই মানটা কিসের মান এটা বোঝানোর জন্য পাশে একটা একক দিয়ে দিতে হবে মিটার পার সেকেন্ড। এবার আমরা বুঝতে পারতেছি এটা আছে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একটা বেগ হিসাবে বা বেগের একটা উপাংশ হিসাবে। তো ওয়াই অক্ষ বরাবর 5 সেকেন্ডে সরণ কত জানার জন্য প্রথমে ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু প্রতি সেকেন্ডে গেছে সেটা হিসাব করছি, অর্থাৎ ওয়াই অক্ষে প্রতি সেকেন্ডে যতটুকু গেছে সেটাকে তো বেগ বলে। ওয়াই অক্ষ বরাবর প্রতি সেকেন্ডে তার বেগটা আমরা বের করে নিছি। ওয়াই অক্ষ বরাবর প্রতি সেকেন্ডে বেগ হচ্ছে ভি সাইন থিটা দিয়ে আসবে, বের করে নিছি 5√3। তো ওয়াই অক্ষ বরাবর তার সরণ হবে, যেহেতু সমবেগে চলতেছে তাই সরণের জন্য আমরা সমবেগের সূত্রটা ইউজ করছি এখানে। সমবেগের জন্য সূত্র বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় দিয়ে আমরা ওয়াই অক্ষ বরাবর বেগও পেয়ে সরণটাও পেয়ে গেছি 25√3 মিটার। এখন এই সরণটাকেও আমরা যদি ভেক্টোরিয়াল সিস্টেমে দেখাইতে চাই তাহলে এইভাবে দেখাবো 25√3 এর সাথে একটা জে ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল আছে এটা বোঝানোর জন্য জে ক্যাপ, আর এটা যে সরণ এই সরণ বোঝানোর জন্য এখানে একটা মিটার বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটার সাথে আমি আরেকটা এক্সাম্পল দেখাইছি, রেকর্ড হয়নি আনএক্সপেক্টেডলি রেকর্ডিং স্টপ হওয়ার কারণে। চলো এবার এখানে যেই সেকেন্ড এক্সাম্পলটা দেখাইছি সেই সেকেন্ড এক্সাম্পলটা একটু আলোচনা করে দিই। মনে করো আমরা এখানে একটা গোলককে রেখেছি, এইখানে একটা গোলক ছিল, এই গোলকটার উপর আমরা 20 নিউটন বল প্রয়োগ করেছি, এফ সমান সমান 20 নিউটন বল অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। অনুভূমিকের সাথে বলতে ব্যাপারটা কি মিন করে? অনুভূমিকের সাথে বলতে এই গোলকটা তো ভূমির উপর রাখা ছিল, তো এই হচ্ছে মনে করো ভূমি, যে ভূমির উপর গোলকটা রাখা ছিল সেই ভূমিতে, যে ভূমির উপর গোলকটা রাখা আছে সেই ভূমির সাপেক্ষে আমি 60 ডিগ্রি কোণে গোলকটাকে টানা শুরু করছি। এই যে দেখো, এই বলটাকে আমি যদি ভূমির দিকে এক্সটেন্ড করি তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেল, এখানে 60 ডিগ্রি থাকলে এখানেও 60 ডিগ্রি আছে। ক্লিয়ার? এই যে এই বলটাকে আমি যদি ভূমির দিকে এক্সটেন্ড করি তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এখানেও সেম অ্যাঙ্গেলটাই তৈরি হবে। অন্য কালার দিয়ে দেখি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এখানেও সেম একই অ্যাঙ্গেলটা তৈরি হবে। ঠিক আছে? এই যে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এখানেও সেম একই অ্যাঙ্গেল তৈরি হয়েছে অনুভূমিকের সাথে। এটা হচ্ছে আমাদের অনুভূমিক লাইন। বলটাকে আমরা একটু নিচের দিকে এক্সটেন্ড করে দেখাইলাম। তো এই গোলকটাকে যদি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানি তাহলে গোলকটা এক্স অক্ষ বরাবর কত ত্বরণ পাবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গোলকটার ক্রিয়াশীল ত্বরণ কত। সেমভাবে আরেকটা কোয়েশ্চেন করছি, ওয়াই অক্ষ বরাবর গোলকটির উপরে না উঠার কারণ, কেন গোলকটা ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতেছে না। তো দেখো, ওয়াই অক্ষ বরাবর গোলকটির উপরে না ওঠার কারণ কি? আচ্ছা, যাই হোক, তো গোলকটা অনুভূমিকের সাথে যখন 60 ডিগ্রি কোণে গোলকটাকে টানা হচ্ছে তখন এক্স অক্ষ বরাবর তার ক্রিয়াশীল ত্বরণ পাওয়ার জন্য প্রথম কাজটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গোলকটার এই বলের কতটুকু মান কাজ করতেছে। গোলকটার উপর যে বলটা কাজ করতেছে, দেখো এই বলটা তির্যকভাবে আছে, ভূমির সাথে তির্যকভাবে আছে। যখন কোনো বল ভূমির সাথে এরকম তির্যকভাবে থাকবে তখন বলটা পুরোপুরি এক্স অক্ষের দিকেও যাবে না, পুরোপুরি ওয়াই অক্ষের দিকেও যাবে না। গোলক বলটার তখন কিছুটা অংশ এক্স অক্ষের দিকে কাজ করবে, কিছুটা অংশ ওয়াই অক্ষের দিকে কাজ করবে। দেখো, আমি যদি গোলকটাকে এভাবে টানতাম, অনুভূমিকের সাপেক্ষে যদি গোলকটাকে আমি এভাবে টানতাম তাহলে গোলকটা এই 20 নিউটন বল পেয়ে অনুভূমিকের দিকে শুধুমাত্র যাইতো, এক্স অক্ষে মানে ওয়াই অক্ষের দিকে সে যাইতো না, এটা ক্যান্সেল, ওয়াই অক্ষের দিকে সে যাইতো না, শুধু এক্স অক্ষের দিকেই সে যাইতো। তো এক্স অক্ষের দিকে যদি যাইতো তখন কত নিউটন বলে সে যাইতো? এক্স অক্ষের দিকে যাওয়ার জন্য তার উপর এখন তখন বল কাজ করতো 20 নিউটন, কারণ এই বলটা পুরোপুরি অনুভূমিকভাবে দেওয়া হয়েছে, একটু তির্যকভাবে না, পুরোপুরি ভূমির দিকে দেওয়া হয়েছে, ভূমির সমান্তরালে দেওয়া হয়েছে। এই জন্য গোলকটা পুরোপুরি এখন 20 নিউটন বলেই অনুভূমিকভাবে গতিশীল হবে। গোলকটা যা ত্বরণ পাবে পুরোটা ত্বরণই এই 20 নিউটনের জন্য পাবে, বা গোলকটা যে ত্বরণটা আসবে সেই ত্বরণটা এই 20 নিউটন সম্পূর্ণটার জন্যই আসবে। আবার গোলকটাকে যদি আমরা এরকম উপরের দিকে 20 নিউটন বলে টানতাম তাহলে গোলকটার উপর দেখো অনুভূমিক দিকে তো কোনো বল নাই, সব বল আছে উপরের দিকে, তখন গোলকটা শুধু উপরের দিকেই যাইতো। কিন্তু গোলকটাকে আমরা এভাবেও টানি নেই, এভাবেও টানি না, আমরা গোলকটাকে এরকম তির্যকভাবে টানছি। তো গোলকটাকে এরকম যখন তির্যকভাবে কোনো একটা সুতা বেঁধে টানা হবে, বল প্রয়োগ করা হবে, তখন গোলকটা এক্স অক্ষের দিকেও যাবে, ওয়াই অক্ষের দিকেও যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে গোলকটা শুধু এক্স অক্ষ বরাবরই যাবে, ওয়াই অক্ষ বরাবর কেন যাবে না, এটা আমরা পরে দেখব। আগে দেখি যে গোলকটা এক্স অক্ষ বরাবর যখন যাচ্ছে তখন এক্স অক্ষ বরাবর বল থাকলেই ত্বরণ থাকে, তো এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কত থাকবে। যখনই বল প্রয়োগ করা হবে আমরা জানি তখনই ত্বরণ চলে আসে, বল যতক্ষণ থাকে ততক্ষণ ত্বরণ কাজ করে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল ত্বরণ কত?
এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল ত্বরণ পাওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এফ এক্স সমান সমান এফ কস থিটা। আমরা জানি এক্স অক্ষ বরাবর কোনো ভেক্টরের মান পেতে হলে ওই ভেক্টরের সাথে মূল ভেক্টরের সাথে একটা কস থিটা গুণ করতে হয়, কস থিটা অংশ গুণ করতে হয়। তাহলে এখানে আমরা মূল ভেক্টরের মানের সাথে একটা কস থিটা অংশ গুণ করছি, গুণ করে আমরা পেয়েছি 10 নিউটন। এবার এই 10 নিউটন কোথায় কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর কাজ করতেছে 10 নিউটন। এক্স অক্ষ বরাবর যখন 10 নিউটন কাজ করতেছে তখন এই এক্স অক্ষ বরাবর 10 নিউটনের কারণে এক্স অক্ষের দিকে একটা ত্বরণ আসবে, সেই ত্বরণ এ এক্স সমান সমান হবে এফ এক্স বাই এম। কোত্থেকে আসছে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু এম এ, আমরা অলরেডি এটা জানি। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেছি 1 ms ইনভার্স 2। ঠিক আছে, এবার সেকেন্ড কোয়েশ্চেন। এখন এই ত্বরণ দিয়ে চাইলে সে একটা নির্দিষ্ট সময় পর কত দূরত্ব যাবে সেটা বের করা যাবে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট পর কতটুকু দূরত্ব যাবে সেটা বের করা যাবে। ঘাত বলের কোয়েশ্চেন ওইখানে অ্যাড করা যাবে, অনেক কোয়েশ্চেন অ্যাড করা যাবে। তো এটা জাস্ট হচ্ছে একটা খুচরা টপিক, এই টপিকগুলো এখন জেনে রাখি। অনেক বড় বড় ম্যাথের মধ্যে এগুলো থাকবে, খুচরা টপিক হিসাবেই থাকবে। এই হিসাবগুলো করে তারপরে এই ম্যাথগুলো সলভ করতে হবে। এটাই পুরো ম্যাথ থাকবে না, এটা ম্যাথের একটা পার্ট থাকবে। এরপরে ওয়াই অক্ষ বরাবর গোলকটির উপরে না ওঠার কারণ, কেন সে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতেছে না। এই জায়গায় খেয়াল করুন, এই জায়গায় যখন গোলকটাকে আমরা রাখছি, গোলকটার উপর ওয়াই অক্ষ বরাবর কী কী বল কাজ করতেছে দেখো। ওয়াই অক্ষ এরকম থাকে, ওয়াই অক্ষের একটা পজিটিভ অংশ থাকে, একটা নেগেটিভ অংশ থাকে। তো ওয়াই অক্ষের এই যে পজিটিভ অংশ আর নেগেটিভ অংশ, এই পজিটিভ অংশ আর নেগেটিভ অংশের দিকে কী কী বল কাজ করতেছে দেখো। ওয়াই অক্ষের উপরের দিকে মানে আমি আস্তে আস্তে পজিটিভের দিকে যাচ্ছি। ওয়াই অক্ষের পজিটিভ অংশের দিকে বল কাজ করতেছে 10√3 নিউটন। কোত্থেকে আসছে 10√3? আরেকবার একটু ব্যাখ্যা করে দেই। বলের অনুভূমিক উপাংশ, এই যে আমি যে তির্যক বলটা দিয়েছিলাম এফ সমান সমান 20 নিউটন, এই 20 নিউটন বলের অনুভূমিক উপাংশ দিয়ে তো আমি একটা ত্বরণ পেয়েছি, আর উলম্ব উপাংশ যেটা সেটা হচ্ছে এই এফ ওয়াই। এই এফ ওয়াইটা গোলকের ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। তো যখনই গোলকের ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে তখন নিচের দিকে আবার গোলকের ওজনও একটা বল, এই ওজনটা কাজ করতেছে নিচের দিকে 100 নিউটন। গোলকের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ দিয়ে আমরা জি এর মানটা 10 ধরে নিছি এই একটা রাউন্ড ফিগার পাওয়ার জন্য। তাহলে নিচের দিকে থাকলো 100 নিউটন, উপরের দিকে থাকলো 10√3। আমরা এইভাবে এদিকে আলাদা করে এঁকে দেখাচ্ছি যে উপরের দিকে আছে 10√3, নিচের দিকে আছে 100 নিউটন। তাহলে গোলকটা কোন দিকে ক্রিয়াশীল বল বেশি? এফ বলে টানার সময় গোলকটার উপরে আর নিচে এই দুই ডিরেকশনের মধ্যে কোন ডিরেকশনের ক্রিয়াশীল বলটা বেশি? নিচের ডিরেকশনের ক্রিয়াশীল বলটা বেশি, নিচে আছে 100 নিউটন। উপরের ডিরেকশনের ক্রিয়াশীল বলটা হচ্ছে 10√3 নিউটন। অর্থাৎ ধনাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বলটা আছে 10√3 আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বলটা আছে 100 নিউটন। এজন্যই গোলকটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে উপরে উঠতে পারতেছে না। গোলকটা যে জায়গায় ছিল সেখান থেকে আস্তে আস্তে এই তির্যক বলটা পেয়ে এইভাবে তির্যক একটা বলে টানার কারণে সে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, সে উপরে উঠতে পারতেছে না। কেন? কারণ তার ওজনটা নিচের দিকে, আর এই তির্যক বলের এফ ওয়াইটা উপরের দিকে থাকা সত্ত্বেও ওজন বেশি, এফ ওয়াইটা কম, এজন্য সে নিচের দিকেই থেকে যাচ্ছে, উপরের দিকে আর উঠতে পারতেছে না, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে উঠতে পারতেছে না। এই লোকটা যাইতে পারতেছিল কারণ এই লোকটার উপর এরকম কোনো ওজন কাজ করতেছিল না, সে একটা রাস্তার উপর হাঁটতেছিল, এই রাস্তার উপর সামনের দিকে যাচ্ছিল। মনে করি এই হচ্ছে লোকটা রাস্তার উপর হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল। সামনের দিকে যখন যাচ্ছিল তখন তার ওয়াই অক্ষ বলতে বোঝাচ্ছে এই রাস্তার এই পাশটা, আর এক্স অক্ষ বলতে বোঝাচ্ছে রাস্তার এই পাশটা। তো এখানে ওজনের ব্যাপারটা, ওজন এদিকে যাওয়ার সময় কাজ করতেছে, এদিকে যাওয়ার সময় কাজ করতেছে। এখানে ওজন কোনো বলটল কমায়নি, ওজন তো বল আর এটা তো বেগ, তো এখানে ওই ব্যাপারটা আসে না। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। ভেক্টর বিভাজনের আরেকটা টপিক দেখি আমরা। এই টপিকগুলো সব জানা লাগবে, এগুলো থেকেই তোমার ভেক্টর বিভাজনের বেসিকটা ডেভেলপ করবে। আর ভেক্টর বিভাজনের বেসিকটা ডেভেলপ করা খুব জরুরি। সামনের চ্যাপ্টারগুলোতে আমরা যেই চ্যাপ্টারেই যাব, ভেক্টর বিভাজন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা মেইন টপিকের মধ্যেই থাকবে। তো মেইন টপিকগুলো বুঝতে গেলে আমাদের এই ভেক্টর বিভাজনটা এখন বুঝে যাওয়া জরুরি। এবার আরেকটা টপিক দেখি ভেক্টর বিভাজনের, আমরা সামনে গেলে এটাও দেখব। মনে করো আনত তল বরাবর একটা ইনক্লাইন্ড সারফেসে, একটা ইনক্লাইন্ড সারফেস, এটা তোমরা আগেও দেখছো কম বেশি, এখন ঝটপট দেখায় ফেলি। এরকম একটা ইনক্লাইন্ড সারফেসে একটা বস্তু রাখা আছে। তো এই বস্তুটার রাখার পরে যদি সারফেসটা স্মুথ হয়, এখানে যে সারফেসটা আছে এই সারফেসটা যদি একটা স্মুথ সারফেস হয়, খুবই মসৃণ একটা সারফেস যদি হয়, তাহলে এই বক্সটা এখান থেকে গড়ায় গড়ায় নিচের দিকে পড়া শুরু করবে। বক্সটা এখান থেকে যখন নিচের দিকে গড়ায় পড়া শুরু করবে তখন নিচের দিকে সে কত বলে পড়বে। বক্সটার ভর দেওয়া আছে এম সমান সমান 2 কিলোগ্রাম, আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা সমান সমান 30 ডিগ্রি। এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে বক্সটা যখন নিচের দিকে গড়ায় গড়ায় পড়তে থাকবে
বক্সটা যখন এই আনত তল বেয়ে নিচের দিকে স্লিপ করে করে পড়তে থাকবে, তখন বক্সের উপর ক্রিয়াশীল বল কত? বক্সের উপর ক্রিয়াশীল ত্বরণ ও বল কত? ত্বরণ পেলেই বল পেয়ে যাবা। ক্রিয়াশীল ত্বরণটাই হচ্ছে মেইন টার্গেট, এখানে ভর তো দেওয়াই আছে। ক্রিয়াশীল ত্বরণ ও বল কত? একটু দেখি আমরা আমাদের এখানে ওজনটা কোথায় কীভাবে কাজ করতেছে। এই বক্স থেকে যে ওজনটা কাজ করবে, মাথায় রাখবা, এই বক্স থেকে যে ওজনটা কাজ করবে, ওজনের ধর্ম হচ্ছে যে কোনো বস্তুর ভরকেন্দ্র থেকে ভূমির উপর ঠিক 90 ডিগ্রিতে ক্রিয়া করা। ওজন ভূমির সাথে সবসময় 90 ডিগ্রিতে ক্রিয়া করে, এটা হচ্ছে ওজনের লাইন। ওজনের লাইনটা এই ভূমির সাথে ওজন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে। এই যে দেখো এখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। এবার দেখো এখানে কেউ কি সুতা টুতা বেঁধে বা ধাক্কা টাক্কা দিতেছে, সুতা বেঁধে টান দিতেছে বা কেউ ধাক্কা দিতেছে? কেউ এরকম দিতেছে না, তাই এখানে ওই টাইপের বাইরের কোনো এক্সটার্নাল ফোর্স নাই। এখানে বাইরে থেকে কেউ কোনো এক্সটার্নাল ফোর্স দেয়নি, অর্থাৎ এখানে এক্সটার্নাল ফোর্স 0। যখন এক্সটার্নাল ফোর্স 0, তখন এই গোলকটার উপর ক্রিয়াশীল এই ডাব্লিউটাই গোলকটাকে নিচের দিকে নিয়ে আসবে। কিন্তু কথা হচ্ছে ডাব্লিউ তো কাজ করতেছে নিচের দিকে, আর গোলকটা তো নিচের দিকে পড়তেছে না, গোলকটা পড়তেছে তির্যকভাবে। তাহলে গোলকটা তির্যকভাবে পড়ার জন্য বল পেলো কোত্থেকে? তির্যকভাবে পড়ার জন্য বলটা পেলো এই ওজনের কাছ থেকে। ওজনের একটা অংশ এই আনত তল বরাবর, আনত তলের সমান্তরালে ক্রিয়া করে গোলকটাকে বক্সটাকে নিচের দিকে নিয়ে আসবে। তো যখন নিয়ে আসতেছে বক্সটাকে এই ওজন, তখন কীভাবে আনতেছে আমরা একটু হিসাব করি। এই ওজনের দুইটা উপাংশ তৈরি করতে হবে। ওজনের দুইটা উপাংশের মধ্যে এই একটা উপাংশ তো বুঝেই গেলাম, যেহেতু বক্সটা আস্তে আস্তে স্লিপ করে করে নিচের দিকে নামবে, তাই নিচের দিকে নামার জন্য একটা বল দরকার, আর সেই বলটা সে পাবে বা সেই বলটা প্রোভাইড করবে এখানে এই ওজন। এই ওজনই বক্সটাকে এই দিকে পড়ার জন্য একটা বল প্রোভাইড করবে। কোনো দিকে যাওয়ার জন্য বল দরকার, বল ছাড়া কোনো দিকে যাওয়া যায় না। তো বক্সটা যখন নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাওয়ার জন্য তার একটা বল দরকার। এই বলটা তাকে কে দিচ্ছে? ওজন দিচ্ছে। ওজনের একটা অংশ এখানে বক্সটাকে নিচের দিকে যাওয়ার জন্য বল দিতেছে, বা নিচের দিকে যাওয়ার জন্য বলের মান দিতেছে। ওজনের একটা মান, ওজনও তো একটা বল, তো ওজনের একটা মান বক্সটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে। তো নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য যে অংশটা কাজ করতেছে, সেই অংশটা বের করার জন্য আমরা ওজনের দুইটা উপাংশ তৈরি করলাম। একটা উপাংশ ধরে নিলাম এই দিকে আছে, আর একটু উপাংশ ধরে নিলাম এই দিকে আছে। এই দিকে আছে কেন ধরলাম? ওই যে একটু আগে বলতেছিলাম, বক্স যেহেতু এদিকে পড়বে, তাই এইদিকে একটা বল দরকার, আর সেই বলটা ওজনের কাছ থেকেই আসবে। এই জন্য ওজনের একটা উপাংশ এইদিকে, আর আরেকটু উপাংশ এই উপাংশটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখো এই উপাংশের সাথে এই উপাংশটা ওজনের, এটা একটু উপাংশ ধরলাম, এটা এক্স না ওয়াই একটু পরে নাম দিব, এটা আরেকটু উপাংশ, ঠিক আছে। ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। কীভাবে আসছে একটু পরে ক্লিয়ার করব। ওজনের এই এক্স উপাংশ আর ওয়াই উপাংশ, এই দুটো উপাংশ পরস্পরের মধ্যে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে, ঠিক আছে। এটাও একটা ইম্পর্ট্যান্ট কথা, মাথায় রাখবা যে কোনো ভেক্টরের দুইটো উপাংশ যখন তুমি বানাবা, সেই দুটো উপাংশ সবসময় নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করবে। ভেক্টরের দুইটি উপাংশ সবসময় নিজেদের মধ্যে ভেক্টর বিভাজনে বিভাজিত ভেক্টরদ্বয় সর্বদা 90 ডিগ্রিতে থাকবে। বিভাজিত ভেক্টরদ্বয় সর্বদা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। ক্লিয়ার? সর্বদা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে আমরা পেয়ে গেলাম একটা উপাংশ ডাব্লিউ এক্স আর একটা উপাংশ ডাব্লিউ ওয়াই। কথা হচ্ছে এটা ডাব্লিউ এক্স কেন ধরা হয়েছে, এটা ডাব্লিউ ওয়াই কেন ধরা হয়েছে। এখানে যে অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রিটা এখানেও আছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান সমান থাকবে। কীভাবে? খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, এই যে এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, খেয়াল করো। আমরা দেখি অন্য কালার দিয়ে। এখানে মনে করো একটা ত্রিভুজ হয়ে গেছে এরকম, এখানে একটা ত্রিভুজ পেয়ে গেছি এরকম। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তাহলে এই পুরাটার দিকে তাকো, এই পুরাটা একটা সমকোণ না? দেখো তো, এই যে পুরাটা একটা সমকোণ। তো সমকোণের এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এটাও তো 60 ডিগ্রি। এই দুইটা তো একই জিনিস মিন করতেছে, তাই না? এই যে এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটাও তো 60 ডিগ্রি।
তাই না? দেখো আরেকবার, এইখানে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে এই জায়গাটাতেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই যে এই লাইন দুইটা আলাদা করে দেখো, এখানে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এখানেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বড় করে দেখি, এখানেও 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আরও বড় করে দেখি, পুরোটাই 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাই না? কী হবে স্যার এই জায়গায় 60 ডিগ্রি হলে এই জায়গায় 60 ডিগ্রি কী হবে স্যার? এই লাইন থেকে এই লাইনটা তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল দূরেই আছে, এই লাইন থেকে এই লাইনটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল দূরেই আছে সবসময়। এটা থেকে এইটাও 60 ডিগ্রি দূরে আছে, কারণ এই লাইন দুটো পরস্পর সমান্তরাল। এই জন্য এখান থেকে এটা দূরত্ব যায়, এখান থেকে এটার দূরত্ব তাই। তো এখানে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এতটুকু যদি 60 ডিগ্রি হয়, 90 ডিগ্রির মধ্যে এতটুকু কত হবে? পুরোটা 90 ডিগ্রি। এতটুকু যদি 60 ডিগ্রি হয়, এতটুকু হবে 30 ডিগ্রি। তো আমরা আগেই বলে নিছি যে এই কোণটা হবে 30 ডিগ্রি। এই কোণটার ভ্যালু এখানে আমরা লিখে রাখলাম 30 ডিগ্রি, ঠিক আছে? তো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, WX সমান সমান, এটাকে WX বলা যায় কারণ মূল ভেক্টরের সাথে, দেখো W এর সাথে এদিকে আছে একটু উপাংশ, এটারে বলতেছি WX, এদিকে আছে আরেকটু উপাংশ, এটারে বলতেছি WY। কনসেপ্টটা কি? WX এর সাথে WY 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখো মোটামুটি এখানে একটা সমকোণ বোঝা যাচ্ছে, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে WX এর সাথে W এর সাথে যেই বিভাজিত ভেক্টরটা থিটা অ্যাঙ্গেলে থাকবে, এই যে W এই হচ্ছে একটা বিভাজিত ভেক্টর WX, এই হচ্ছে আরেকটা বিভাজিত ভেক্টর WY। তো এই বিভাজিত ভেক্টর বা এই বিভাজিত উপাংশটা যেহেতু থিটা কোণে আছে, এজন্য এই উপাংশের নাম হবে WX। আর এই উপাংশটা যেহেতু মূল ভেক্টরের সাথে থিটা কোণে নাই, এই বিভাজিত ভেক্টর বা এই বিভাজিত উপাংশটা যেহেতু মূল ভেক্টরের সাথে থিটা কোণে নাই, তাই এটার ধরতে হবে WY। তাহলে WX এখানে কত আসবে? WX এর জন্য আসবে W cos থিটা, আর WY এর জন্য আসবে এখানে W sin থিটা। তো W sin থিটা কোথায় ক্রিয়া করতেছে? তলের স্লোপ বরাবর, ঢাল বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে। তার মানে এই বক্সটার জন্য নিচের দিকে ক্রিয়াশীল বলের মান হচ্ছে W sin থিটা। থিটা কোত্থেকে আসছে? থিটা কোত্থেকে পাওয়া যাবে? এই যে আনত তলের জন্য এখানে যে থিটা দিয়ে রাখছে, সেই থিটাটাকে দিয়ে আমরা আমাদের সব হিসাবগুলো করছি। তো আনত তল যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেই অ্যাঙ্গেলের জন্যই এখানে একটা ত্বরণ আসবে। ব্যাপারটা তাই না? মনে করো এরকমভাবে যদি আমি অ্যাঙ্গেলে রেখে এটাকে যদি ছেড়ে দিই, দেখো এটাকে যখন ছেড়ে দিতেছি এটা এখন খুব তাড়াতাড়ি পড়বে, এই অ্যাঙ্গেলটা বেয়ে খুব তাড়াতাড়ি পড়বে। আর একটু কম যখন রেখে দিতেছি, এটা অতটা তাড়াতাড়ি পড়বে না। এভাবে যখন রেখে দিতেছি, এটা দিয়ে তো দেখানো যায় না। মনে করো যখন এইভাবে আনত করে রাখতেছি, থিটা যখন অনেক বেশি তখন খুব তাড়াতাড়ি পড়তেছে, যখন থিটাটা কমায় ফেলছি তখন খুব তাড়াতাড়ি পড়তেছে না, আটকায় যাচ্ছে ফ্রিকশনের কারণে। যখন আরও কমায় রাখছি তখন পড়তেছেই না। তাহলে সে যত আনত করে রাখতেছি তত নিচের দিকে পড়ার জন্য বেশি বেশি বল পাবে, কারণ থিটা বেশি, এই জন্য নিচের দিকে যাওয়ার জন্য বলটাও বেশি পাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম W sin থিটা আসবে WY সমান সমান W sin থিটা। এই যে বক্সের উপর ক্রিয়াশীল ত্বরণ ও বল কত? বক্সের উপর ক্রিয়াশীল বল হচ্ছে WY সমান সমান W এর জন্য আসবে mg, সাইন থিটার জন্য আসবে সাইন থিটা। আর ক্রিয়াশীল ত্বরণ কত? বাক্সের জন্য ক্রিয়াশীল ত্বরণ A সমান সমান হচ্ছে g সাইন থিটা। তোমাদের এই অ্যান্সারটা যদি বের করতে মন চায় আলাদা করে, তাহলে এভাবে বের করবা, বাক্সের উপর ক্রিয়াশীল ত্বরণ A সমান সমান g সাইন থিটা, আর বাক্সের উপর ক্রিয়াশীল বল mg সাইন থিটা, সাথে একটা m গুণ করে দিলে ক্রিয়াশীল বল পাওয়া যাবে। তো ভর হচ্ছে 2, ধরে নিলাম g হচ্ছে 10 ইন্টু সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। সাইন 30 থেকে আসবে হাফ দিয়ে 10 কাটা 5 দিয়ে 2 গুণ 10 নিউটন। তো বাক্সটার উপর নিচের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে 10 নিউটন। এই 10 নিউটনকে কীভাবে ইনক্রিজ করা যাবে? তুমি থিটাকে যত বেশি ইনক্রিজ করবা, 10 নিউটনকে তত বেশি ইনক্রিজ করতে পারবে। যখন আমাদের এই থিটা বৃদ্ধি পাবে, তখন WY এর ভ্যালুটাও বৃদ্ধি পাবে। কারণ WY এর ভ্যালু কেন বৃদ্ধি পাবে? কারণ কি? কারণ আমরা জানি থিটা যখন ইনক্রিজ হয় তখন সাইন থিটার ভ্যালুটাও ইনক্রিজ হয়, আর কস থিটার ভ্যালুটা তখন ডিক্রিজ হয়। ঠিক আছে? তো সাইন থিটার ভ্যালু যখন ইনক্রিজ হচ্ছে তখন আমাদের অ্যাক্সিলারেশন বেড়ে যাচ্ছে। অ্যাক্সিলারেশন হচ্ছে g সাইন থিটা, অ্যাক্সিলারেশনটা বেড়ে যাবে। আর অ্যাক্সিলারেশন যখন বেড়ে যাবে তখন বস্তুটার WYটাও বেড়ে যাবে, WY সমান সমান mg সাইন থিটা। এম তো এখানে বাড়েও নয় কমেও নেই, এই যে হয়ে গেল। একটুকে যখন এটা দিয়ে বুঝাচ্ছিলাম, এটার ভর তো সবসময় একই ছিল। যখন একটু বেশি আনত করে রাখছি অথবা যখন একটু কম আনত করে রাখছি, সবসময় এটার ভর একই ছিল, ভর পাল্টায় নেই, অভিকর্ষজ ত্বরণও পাল্টায়নি, শুধু আমরা থিটাটাকে ইনক্রিজ করছি। তো থিটা ইনক্রিজ করার কারণে যেহেতু থিটা বাড়লে সাইন থিটা বাড়ে, সাইন থিটা বাড়লে জি সাইন থিটা বাড়ে, আর এইগুলো সবগুলো বাড়লে WYটাও বেড়ে যাবে। তাহলে থিটা যখন বাড়তেছে
এই থিটা যখন ইনক্রিজ হচ্ছে আমরা বলতে পারি আমাদের ডাব্লিউ ওয়াইটাও ইনক্রিজ হবে। আমাদের থিটা যদি মান কমে যায়, মনে করো কোনো একটা বস্তুকে তলের মধ্যে রাখা দরকার, তখন থিটা খুব বেশি রাখা যাবে না, থিটা রাখতে হবে কম, তাহলে বস্তুটা ওই তল বেয়ে আর গড়ায়া পড়তে থাকবে না, তলের মধ্যেই থেকে যাবে। আর যদি থিটা অনেক বেশি রাখি তখন এই তল বেয়ে এসে গড়ায়া পড়বে। তো কোনো তলে কোনো বস্তু রাখার প্রয়োজন হইলে থিটা কম আছে নাকি বেশি আছে এটা দেখে নিতে হবে, অথবা থিটা কম করে রাখতে হবে। তো ডাব্লিউ আই সমান সমান এমজি সাইন থিটা, যদি থিটা কম রাখি তাহলে ডাব্লিউ আইটাও কম পাওয়া যাবে। বুঝতে পারছি? আচ্ছা, ভেক্টর বিভাজনের খুব কমন যেই এক্সাম্পলগুলো আমাদের বইতে আলোচনা করছে, বাজারে যতগুলো রাইটারের বই আছে, মার্কেটে যতগুলো রাইটারের বই পাওয়া যায়, সব রাইটারের বইয়ে যে টপিকগুলো খুব বেশি আলোচনা করছে সেই টপিকগুলো হচ্ছে লন রোলারের গতি, একটা লনের উপর একটা রোলার থাকবে, এই রোলারটার গতি, মনে করো একটা লন রোলার থাকবে, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 1, এটা হচ্ছে পেজ নাম্বার 2। তো লন রোলারের গতি, ট্রলি ব্যাগ, এই ব্যাপারগুলো আমরা একটু দেখে নিই, আগেও দেখছি ক্লাসে, আরেকবার দেখে ফেলি। মনে করো একটা লন রোলার, একটা লন রোলার তোমরা গুগল করলেই দেখবা একটা লন রোলার দেখতে কীরকম, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলেই লন রোলার চলে আসবে। তো এবারে একটা লন রোলারের গতি দেখতে, লন রোলার দিয়ে কী করা হয়, লন সমান করা হয়, মাঠ সমান করা হয়, জমি সমান করা হয়। তো মনে করো এই লন রোলারটা যখন চলতেছে, চলার সময় আমি যখন লন রোলারটাকে টেনে টেনে চালানোর চেষ্টা করব, টেনে চালানো মানে হচ্ছে বল প্রয়োগ করতেছি উপরের দিকে, আর ঠেলে ঠেলে চালানোর চেষ্টা করব, তখন লন রোলারটা কোন ক্ষেত্রে ভারী মনে হবে আর কোন ক্ষেত্রে হালকা মনে হবে? টানার সময় লন রোলারটাকে ভারী মনে হবে নাকি ঠেলার সময় লন রোলারটাকে ভারী মনে হবে? তো উভয় ক্ষেত্রে আমি একই অ্যাঙ্গেল মেনটেন করলাম। টানার সময় আমি অনুভূমিকের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছি, ঠেলার সময় আমি অনুভূমিকের সাথে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঠেলতেছি। লন রোলারটার ভর হচ্ছে এম। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার রেকর্ডিং অফ হয়ে যাওয়ার কারণে আমি অনেক দূর বুঝাই ফেলছি, কিন্তু রেকর্ড হয়নি। দেখো আমি আরেকবার কষ্ট করে বুঝাই দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা লন রোলারকে যখন এফ বলে টানা হবে, লন রোলারকে এফ বলে টানার সময় তার বলের দুটো অংশ তৈরি হবে, একটা এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। ইন দ্য মিন টাইম লন রোলার যে ওজন সেটা নিচের দিকে ক্রিয়া করতে থাকবে ডাব্লিউ হিসাবে। তো আমি লন রোলারকে যখন এফ বলে টানতেছি তখন এটা ভূমির সাথে, এই যে ভূমি, এই ভূমির সাথে এটা থিটা অ্যাঙ্গেলে আছে। ওকে, তো ভূমির সাথে যখন এটা থিটা অ্যাঙ্গেলে আছে তখন আমাদের এফ বলটাও ভূমির সাথে থিটা অ্যাঙ্গেলে কাজ করতেছে। আমি যেই হাতলটা, এটা হচ্ছে লন রোলারের হাতল, এই হাতলটা এমনভাবে হাতলটা ঘোরানো যায়, হাতলটা এরকম করে চারদিকে ঘোরানো যায়, এরকম করে ঘোরানো যায় হাতলটা। তো আমি হাতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গায় আনলাম, এনে অনুভূমিকের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করলাম। সেট করে এখন যখন আমি টানা শুরু করছি তখন আমার টান বলের একটা উপাংশ উপরের দিকে আসছে এফ ওয়াই হিসাবে, আর একটা উপাংশ নিচের, আর ওজন বলটা আসছে নিচের দিকে। তো এখন আমি যখন লন রোলারটাকে টেনে টেনে এক্স অক্ষের দিকে গতিশীল করব, লন রোলারটা অনেক ভারী হওয়ার কারণে ডাব্লিউ বেশি থাকবে, এফ ওয়াই কম থাকবে। ডাব্লিউর মান অনেক বেশি হবে, এফ ওয়াইয়ের মান কম হবে, এই জন্য লন রোলারটার উপরের দিকে না উঠে নিচের দিকেই থেকে যাবে। আর যেহেতু এক্স অক্ষের দিকে একটা বল আছে এবং এই বল ক্যান্সেল করার মতো এইদিকে কোনো বল নাই, এই যে এই ডিরেকশনে এফ এক্সকে ক্যান্সেল করার মতো যেহেতু কোনো বল নাই, তাই আমরা বলতে পারি এফ এক্সের কারণে এই লন রোলারটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, যেহেতু এদিকে কোনো বল ক্যান্সেল হচ্ছে না বা অনেক বেশি বল এই দিক থেকে আটকে রাখতেছে না, এদিকে কোনো বলের প্রভাবই নেই। তাই এই দিকে এফএক্সের যাই বল পাওয়া যাক, সামান্য হোক হোক একটু হোক, যতটুকু বল পাওয়া যাক, সেই বল দিয়েই এই লন রোলারটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। আর ডাব্লিউটা অনেক বেশি হবে, কারণ লন রোলার অনেক ভারী, তার এম এর মান অনেক বেশি, এই জন্য ডাব্লিউর মানটাও অনেক বেশি। এম এর মান অনেক বেশি হয়, ডাব্লিউর মানটাও অনেক বেশি। তো ডাব্লিউর মান বেশি আর এফ ওয়ের মান কম, এ কারণে লন রোলারটা নিচ থেকে কখনো উপরের দিকে উঠতে পারবে না, এফ ওয়ের দিকে উঠতে পারবে না। কিন্তু আমি যখন টানতেছি, টানার সময় আমি যে জিনিসটা ফিল করবো সেটা হচ্ছে ওজন থেকে এফ ওয়াই অংশটা কমে যাবে। দেখো এখানে যে দুটো উপাংশ পাওয়া গেছে, এই দুটো উপাংশই ওয়াই অক্ষের দিকে আছে। তো ওয়াই অক্ষের দিকে এই দুটো উপাংশের মধ্যে একটু উপাংশ উপরের দিকে কাজ করতেছে আর একটু উপাংশ নিচের দিকে কাজ করতেছে। তো যেই উপাংশটা ওয়াই অক্ষের উপরের দিকে কাজ করতেছে সেটার জন্য আসবে এফ ওয়াই, যে উপাংশটা ওয়াই অক্ষের নিচের দিকে কাজ করতেছে সেটা হচ্ছে ডাব্লিউ। দুইটো উপাংশ পরস্পর বিপরীত দিকে কাজ করার কারণে আমরা
বলতে পারি পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, এজন্য তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা যখন ক্রিয়াশীল আছে তখন তাদের লব্ধিটা কত হবে, মানে এই দুইটা বলের কারণে টোটাল বলটা এখানে কত পাওয়া যাবে, এই বস্তুটার উপর ভূমি তাকে নিচের দিকে কতটুকু বলে এখন আর আকর্ষণ করবে, অর্থাৎ এই দুইটা ক্রিয়াশীল বলের কারণে নিচের দিকে নেট বল কত আসবে। দেখো কনসেপ্টটা এরকম, মনে করো এখানে একটা লাঠি আছে, লাঠিকে এদিক থেকে আমি 10 নিউটন বলে টানলাম, এদিক থেকে আমি 2 নিউটন বলে টানলাম, তাহলে লাঠিটা এদিকে যাবে, এটা তো জানার কথা। এখন এদিকে কয় নিউটন বলে যাবে, 10 নিউটন বলে। তো যখন লন্ডলারটা নর্মালি পড়েছিল তখন নিচের দিকে কাজ করতেছিল এমজি একটা বল। তখন আমি যদি তাকে সরাইতে যাইতাম, কোনোভাবে যদি সরাইতে যাইতাম, আমি যদি এইভাবে তাকে সরাইতে যাই, এইভাবে যদি আমি লন্ডলারটাকে সরাইতে যাই, খেয়াল করো, তাহলে এমজিটা তখন পুরোটাই নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকে এক ফোঁটা বল নাই যে এমজিকে কমাবে। তো তখন আমি অনেক ভারী ফিল করব লন্ডলারটাকে। বুঝতেছো আমার কথা? আমি যখন লন্ডলারটাকে এইভাবে টানার চেষ্টা করব, এইভাবে যখন লন্ডলারটাকে টানার চেষ্টা করব, তখন তার ওজন যেটা আছে সেটা তো নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকে তো কোনো বল আসে নাই। আমি যে বলটা দিছি এই বলটা পুরোপুরি অনুভূমিক দিকেই থেকে যাবে। আমার এফ বলটা পুরোপুরি ভূমির সমান্তরাল, পুরোপুরি ভূমির সমান্তরাল হওয়ার কারণে এফ বলের কোনো উপাংশ এফ ওয়াইতে আসবে না, অর্থাৎ এফ ওয়াই এখানে শূন্য। তো তখন আমার এমজি যেটা থাকবে পুরাটাই আমি ফিল করব, তখন মনে হবে অনেক ভারী কিছু টানতেছি। কিন্তু এফটাকে যদি আমি একটু তির্যকভাবে টানি, এই যে এরকম যদি তির্যকভাবে টানি, তখন এফের একটু উপাংশ আসবে উপরের দিকে এফ ওয়াই হিসাবে, আর ওজনটা তখন থাকবে নিচের দিকে। তখন এফ ওয়াইয়ের কোনো না কোনো ভ্যালু থাকবে, কারণ এখানে দেখো এই থিটার মান তো আর জিরো না। থিটার মান জিরো না হওয়ার কারণে এখানে এফ সাইন থিটাতে কোনো না কোনো ভ্যালু পাওয়া যাবে। থিটার মান জিরো হইলে এটা জিরো হয়ে যায়। দেখো এখানে এফ ওয়াই কেন জিরো হয়েছিল, কারণ এখানে আমাদের বলটা ছিল পুরোপুরি ভূমি সমান্তরাল। ভূমি সমান্তরাল বল হওয়ার কারণে এখানে থিটা হবে 0 ডিগ্রি। আর থিটা যখন 0 ডিগ্রি পাওয়া গেছে তখন এখানে এফ ওয়াই আসবে এফ সাইন থিটা থেকে, আর থিটার জায়গায় থাকবে 0 ডিগ্রি, তখন আমরা পাবো এফ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0। আর এখানে থিটা তো 0 না, তাই এখানে এফ ওয়াইয়ের কোনো না কোনো মান থাকবে। তো ডাব্লিউ আর এফ ওয়াই পরস্পর অপোজিট ডিরেকশনে কাজ করার কারণে এখন নিচের দিকে ক্রিয়াশীল বল থাকবে আর ডাব্লিউ মাইনাস এফ ওয়াই। আগে শুধু ডাব্লিউ কাজ করতেছিল, আগে শুধু এমজি কাজ করতেছিল, এখন কাজ করবে এমজি মাইনাস এফ ওয়াই। তো এখন আমার নিচের দিকে ক্রিয়াশীল বলটা একটু কমে গেছে, নিচের দিকে ক্রিয়াশীল বলটা একটু কমে যাওয়ার কারণে মনে হবে যে লন্ডলারটা কিছুটা হালকা। আর যখন আমি ঠেলার সময় লন্ডলারের আগে যে ওজনটা ছিল সেটা তো আছেই, প্লাস আমি আরও একটু বল নিচের দিকে এখন দিয়ে দিছি এফ ওয়াই হিসাবে। যখন আমি ঠেলতেছি তখন ঠেলার সময় অলরেডি এই বস্তুটার ওজন নিচের দিকে আসে এমজি হিসাবে, এম এর মান অনেক বেশি, এমজি হিসাবে অনেক বেশি একটা বল নিচের দিকে অলরেডি কাজ করতেছে। মনে করো এটা যদি 100 কেজি হয়, 100 না, মনে করো এটা যদি 1000 কেজি হয় আর জি এর মান যদি 10 হয়, তাহলে এখানে প্রায় 10,000 নিউটন বল নিচের দিকে কাজ করতেছিল আগে থেকেই। প্লাস আমি নিচের দিকে আরও যদি 100 নিউটন বলে একটা ধাক্কা দিই, আমি থিটা কোণে, মনে করো 30 ডিগ্রি কোণে আমি যদি 100 নিউটন বলে একটা ধাক্কা দিই, তাহলে আমি এফ ওয়াই হিসাবে নিচের দিকে আরও একটু বল দিয়ে দিলাম, কত বল দিয়ে দিলাম, এফ ওয়াইয়ের ভ্যালু আসবে এফ সাইন থিটা থেকে। এফ হচ্ছে 100, সাইন থিটার মান হচ্ছে, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে নিচের দিকে আরও 50 নিউটন দিয়ে দিলাম। তাহলে নিচের দিকে এখন টোটাল বল হবে ডাব্লিউ প্লাস এফ ওয়াই মানে কত, 10,000 প্লাস 50, অর্থাৎ এখন আরও মনে হবে 10,050 নিউটনের কোনো কিছু ঠেলতেছি। আর এখানে মনে হবে যখন টানবো মনে হবে যে 9,950 নিউটনের কোনো কিছু টানতেছি। তো এটা ছিল লাউন্ড রোলারের কনসেপ্ট। অনুভূত বলের লব্ধিটা তোমরা যদি এখানে, এই যে এখানে ডাব্লিউ আর এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এই মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি cos 180 জায়গায় তোমরা যদি 0 ডিগ্রি বসো, তখন এরকম একটা সূত্র পাবা। এটা সামান্তরিক সূত্রের বেসিক আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন তাদের লব্ধি হয় দুইটা ভেক্টরের যোগফলের সমান। দেখো ডাব্লিউ একটা ভেক্টর বল ভেক্টর, এফ ওয়াই একটা ভেক্টর বল ভেক্টর, এই দুইটা বল একই দিকে কাজ করতেছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি পাবো আমরা দুইটা ভেক্টরকে যোগ করে। আর এখানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তাই তাদের লব্ধি আসবে পরস্পর থেকে বিয়োগ করে। প্রসেসটা এখানে খেয়াল করে কীভাবে করছি। তো লন্ড রোলারের পরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগের ম্যাথগুলো কীভাবে করতে হয় খেয়াল করো। ট্রলি ব্যাগের কনসেপ্টটা কি, এই মনে করো একটা ট্রলি, এই হচ্ছে একটা ব্যাগ,
এই ব্যাগের ভিতর জামা কাপড় ভরে কোথাও ট্যুরে যেতে গেলে বা কোথাও বেড়াইতে যেতে গেলে নিয়ে যাওয়া হয়। এখানে চাকা লাগানো থাকে, এখানে চাকা লাগানো থাকে। তো এই চাকাওয়ালা ব্যাগটা দিয়ে যখন কোনো কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন এখানে একটা হাতল থাকে, হাতল ধরে টান দেওয়া হয়। তো হাতলটা ধরে যখন টান দেওয়া হয় তখন তুমি যেই বলটা দিছো, মনে করো হাতল ধরে তুমি 100 নিউটন বলে টান দিয়ে নিয়ে যাচ্ছ। তো 100 নিউটন বলে যখন টান দিছো তখন এই টানটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে টান দেওয়া হয়েছে। দেখো ট্রলি ব্যাগটাকে যখন একটু হেলানো হয়েছে, একটু কাত করা হয়েছে, তখন সেটা ভূমির সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে থিটা। আর এখানে এই হাতলটা দেখো, এখানে যদি আমরা একটা লাইন কল্পনা করি, এই লাইনটাও অনুভূমিকের সমান্তরাল থাকতেছে। তার মানে এই লাইন থেকে এই হাতলটার অ্যাঙ্গেলও সেম থাকবে। অর্থাৎ আমি ট্রলি ব্যাগটাকে যতটুকু কাত করছি, যত ডিগ্রি অ্যাঙ্গেল কাত করছি, এখানে হাতলটা ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বল পাবে আমার কাছ থেকে। তাহলে আমি যে বলটা দিলাম এই বলের দুইটা উপাংশ আসবে, একটা এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। এফ ওয়াই বের করবো কীভাবে তা তো জানি, এতক্ষণে জেনে গেছি। এফ ওয়াই বের করবো এফ সাইন থিটা থেকে, আর নিচের দিকে কাজ করতেছে এমজি। তো ট্রলি ব্যাগটা টানার সময় আমার মনে হবে যে ট্রলি ব্যাগটা কিছুটা হালকা। যদি ঠেলতে থাকি তখন এখানে এই ভেক্টর উপরের দিকে, এই ভেক্টর নিচের দিকে, তাহলে লব্ধি ভেক্টর যেটা আসবে সেটা আসবে নিচের দিকে, লব্ধি বা নেট ভেক্টর আসবে নিচের দিকে, এমজি মাইনাস এফ ওয়াই। এটা হচ্ছে আমাদের নেট ভেক্টর, এটা হচ্ছে নেট ফোর্স, নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে। আবার যখন ঠেলবো, ঠেলার সময় ওজনও নিচের দিকে কাজ করতেছিল, আমার বলেরও একটু উপাংশ নিচের দিকে চলে আসবে, এমজিও নিচের দিকে, এফ ওয়াই নিচের দিকে। তো তখন এফ নেট পাবো আমরা এমজি প্লাস এফ ওয়াই। এফ এক্সের কারণে ট্রলি ব্যাগটি সামনের দিকে গতিশীল হবে, এটা তো আমরা জানি। এফ ওয়াইয়ের কারণে উপরের দিকে উঠবে না, কারণ ট্রলি ব্যাগে অনেক জামা কাপড় থাকার কারণে নিচের দিকের ভারটা বেশি হবে, নিচের দিকের ওজনটা বেশি হবে, উপরের দিকে ওজন বলের উপাংশটা কম আসবে, এই জন্য উপরের দিকে উঠতে পারবে না, নিচের দিকেই থেকে যাবে। এখানেও লন রোলার সেম কাহিনী। লন রোলারকে তুমি যতই এফ বলে এদিকে টানো, এদিকে এফের মান যতই দাও, সে উপরে ওঠার প্রবাবিলিটি নেই, কারণ তোমার এত বল নাই যে তুমি দিতে পারবা, এত বল প্রয়োগ করার মতো ক্ষমতা তোমার নেই। তো এই জন্য এই ডাব্লিউকে ক্যান্সেল করার জন্য উপরের দিকে তুমি কখনোই ওই পরিমাণে এফ ওয়াই নিয়ে আসতে পারবা না, এফ থেকে কখনোই ওই পরিমাণে এফ ওয়াই উপরের দিকে আনতে পারবা না, যার কারণে ডাব্লিউ আর এফ ওয়াই কখনোই ক্যান্সেল হবে না। এ কারণে তুমি কখনোই লন রোলারকে তির্যকভাবে টেনে উপরে উঠাতে পারবে না। তির্যকভাবে কেন, লম্বভাবে টেনে উপরে উঠানো যাবে না। এবার নৌকার গুণ টানা। নৌকা যখন আগে স্রোতের প্রতিকূলে চলতে চাইতো তখন এই গুণ টানার ব্যাপারটা করা লাগতো, গুণ টানার কনসেপ্টটা নিয়ে আসা লাগতো। মনে করার ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা নৌকা স্রোতের প্রতিকূলে চলতেছে, স্রোতের প্রতিকূলে চলে কোনো জায়গায় যাবে, মনে করো স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে ছিল ওইদিকে ভাসতে ভাসতে কোথাও আসছিল, এবার ওইখান থেকে স্রোতের প্রতিকূলে কোনো এক জায়গায় যাবে। এখন স্রোতের প্রতিকূলতে যাওয়াটা অনেক টাফ, স্রোত নিয়ে যেতে যেতেছে সামনের দিকে, সে যেতে যেতেছে স্রোতের বিপরীত দিকে, এটা তো অনেক টাফ। স্রোত নিয়ে যেতে যাচ্ছে তাকে এইদিকে, সে যেতে যাচ্ছে স্রোতের প্রতিকূলে এইদিকে, তো এটা তো অনেক টাফ। তো এই সময় নৌকাকে ওই দাঁড় বেয়ে আর না চালিয়ে নৌকাকে এখানে একটা দড়ি বেঁধে তারপরে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাওয়া হতো। দাঁড় বেয়ে তুমি যতই সামনের দিকে নিয়ে যেতে চাও, স্রোত তোমাকে ভাসে আবার পিছনে নিয়ে আসবে, এই জন্য দাঁড় বেয়ে লাভ নেই। এখানে একটা দড়ি বেঁধে নৌকাকে তীরের দিকে সোজা করে টানা হইতো। এখানে মনে করো একজন মানুষ, এখানে মনে করো একজন মানুষ এইটা নিয়ে সামনের দিকে দৌড়াইতেছে। ঠিক আছে, গুণটাকে ধরে বেঁধে সামনের দিকে দৌড়াইতেছে। তো গুণটাকে যখন বেঁধে সামনের দিকে টানতেছে তখন এই সুতা বরাবর সে নৌকার উপর একটা বল প্রয়োগ করলো, তির্যক বল। এই বলটাকে আমরা বলতে পারি এফ। এই তির্যক বল এফ প্রয়োগ করার সাথে সাথে কি ঘটতেছে, তির্যক বল এফ প্রয়োগ করার সাথে সাথে এফটা দেখো এখানে নদীর যে পাড়, এই পাড়ের সাথে পাড়টাকে আমরা আনুভূমিক ধরতে পারি, এই পাড়টাকে আমরা ভূমি ধরতে পারি। পাড়ই হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সাপেক্ষে এই লাইনটা সমান্তরাল। তাহলে এই পাড়ের সাপেক্ষে এই লাইনটা সমান্তরাল হওয়ার কারণে আমরা বলতে পারি অনুভূমিকের সাথে এখানে থিটা ডিগ্রি কোণে নৌকাকে গুণ বেঁধে টানা হচ্ছে। দড়ি বাঁধা মানেই হচ্ছে গুণ বাঁধা, গুণ বেঁধে টানা হচ্ছে। যখন গুণ বেঁধে টানা হচ্ছে তখন এই এফ বলের এক টুপাংশ নদীর যেই পানি প্রবাহ বা নদীর যেই প্রবাহ, এই প্রবাহ বরাবর, পানি প্রবাহ তো এদিকেও পানি আছে, তো নদীর যে গতিপথ বরাবর সামনে আছে। আর আরেকটা উপাংশ এফ ওয়াই বরাবর উপরের দিকে চলে আসে। এফ এর দুটো উপাংশ, একটা এফ এক্স একটা এফ ওয়াই। তো এফ এক্সের কারণে নৌকা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলে, এফ ওয়াইয়ের কারণে নৌকা
এই তীরের দিকে কিছুটা চলে যেতে চাই, এখন তীরের দিকে যাওয়াটা যদি রোধ না করো তাহলে দেখা যাবে অল্প কিছুক্ষণ টানার পরেই নৌকাটা তীরের কাছে চলে আসছে, আর তীরের কাছে এসে বালির ঘষা লেগে আর চলতে পারতেছে না। তো এই কারণে তীরের ঘষা থেকে বাঁচানোর জন্য এই দিকের যেই এফ ওয়াইটা, এই এফ ওয়াইগুলোকে ক্যান্সেল করতে হবে, এফ ওয়াইগুলোকে বাদ দিতে হবে। এফ ওয়াইগুলোকে বাদ দেওয়ার জন্য এইখানে একজন মাঝি বসে থাকে, এই জায়গাটায় একজন মাঝি বসে থাকে, এই মাঝি এখানে একটা হাল থাকে, এই হালটা দিয়ে তীর্যক করে পানিতে একটা ধাক্কা দেয়, এখানে একটা হাল থাকে, হাল দিয়ে তীর্যক করে পানিতে একটা ধাক্কা দেয়, মাঝি হাল ধরে বসে থাকে। ব্যাপারটা এরকম, মনে করো এটা হচ্ছে নৌকা, নৌকার এখান থেকে মাঝি এরকম করে হাল ধরে বসে আছে, এরকম করে হাল ধরে বসে আছে, এটা হচ্ছে হাল, মাঝি এটা হচ্ছে নৌকা, মাঝি নৌকার এপারে এভাবে আছে, এই কলমটাকে নৌকা বলি, এটা একটু বড় আছে। এইখান থেকে এইভাবে মনে করো তীর্যকভাবে টান দেওয়া হচ্ছে,